গল্পকথনবিক কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ চতুর্থ পর্ব। ম্যাজিকের তাঁবু হইতে বাহির হইয়া দুজনে মেলার মধ্যে ঢুকিল। বোর্ডিংয়ের একটি ছেলের সঙ্গেও তাহার দেখা হইল না, কিন্তু তাহার আমোদের তৃষ্ণা এখনো মেটে নাই। এখনো ঘুরিয়া ফিরিয়া দেখিবার ইচ্ছা। বলিল, চল পটু, দেখে আসি যাত্রা বসবে কখন। যাত্রা না দেখে যাসনি যেন। পটু বলিল, অপুদা, কোন ক্লাসে পড়িস তুই? অপু অন্যমনস্কভাবে বলিল, ওই যে ম্যাজিক দেখলি, ও আমার বাবার একখানা বই ছিল, তাতে সব লেখা ছিল কি করে করা যায়। জিনিস পেলে আমিও করতে পারি। কোন ক্লাসে তুই? 4th ক্লাসে। একদিন আমাদের স্কুলে চল, দেখে আসবি। দেখবি কত বড় স্কুল। রাত্রে আমার কাছে থাকবি। একটু থামিয়া বলিল, সত্যি এত জায়গায় তো গেলাম, নিশ্চিন্দিপুরের মতো আর কিছু লাগে না, কোথাও ভালো লাগে না। তোরা যাবি না আর সেখানে? সেখানে তোদের জন্যে সবাই দুঃখ করে, তোর কথা তো সবাই বলে। পরে সে হাসিয়া বলিল, অপুদা, তোর কাপড় পরবার ধরন পর্যন্ত বদলে গেছে। তুই আর সেই নিশ্চিন্দিপুরের পাড়া গিয়ে ছেলে নেই। অপু খুশি হইল। গর্বের সহিত গায়ের শার্টটা দেখাইয়া বলিল, কেমন রংটা না? 1st ক্লাসের রমাপতিদার গায়ে আছে, তাই দেখে এটা কিনেছি। 1.5 টাকা দাম। সে এই কথা বলিল না যে শার্টটা সে অগ্রপশ্চাৎ না ভাবিয়া অপরের দেখা দেখি দর্জির দোকান হইতে ধারে কিনিয়াছে। দর্জির অনবরত তাগাদা সত্ত্বেও এখনো দাম দিয়া উঠিতে পারিতেছে না। বেলা বেশ পড়িয়া আসিয়াছে। আলকাতরা মাখা জীবন্ত বিজ্ঞাপনটি বিকট চিৎকার করিয়া লোক জড়ো করিতেছে। পটু সন্ধ্যার কিছু পূর্বে দিদির বাড়ির দিকে রওনা হইল। অপুর সহিত এতকাল পরে দেখা হওয়াতে সে খুবই খুশি হইয়াছে। কোথা হইতে অপুদা কোথায় আসিয়া পড়িয়াছে। তবুও স্রোতের তৃণের মতো ভাসিতে ভাসিতে অপুদা আশ্রয় খুঁজিয়া পাইয়াছে। কিন্তু এই 3 বৎসরকাল সেও তো ভাসিয়াই বেড়াইতেছে একরকম। তাহার কি কোনো উপায় হইবে না? সন্ধ্যার পর বাড়ি পৌঁছিল। তাহার দিদি বিনির বিবাহ বিশেষ অবস্থাপন্ন ঘরে হয় নাই। মাটির বাড়ি, খড়ের চাল, খান 2-3 ঘর। পশ্চিমের ভিটায় পুরনো আমলের কোঠা ভাঙিয়া পড়িয়া আছে। তাহারই একটা ঘরে বর্তমানে রান্নাঘর। ছাদ নাই, আপাতত খড়ের ছাউনি, একখানা চাল ইটের দেয়ালের গায়ে কাতভাবে বসানো। বিনি ভাইকে খাবার খাইতে দিল। কিরকম দেখলি মেলা? সে এখনো 18-19 বছরের মেয়ে, বিশেষ মোটাসোটা হয় নাই, সেই রকমই আছে। গলার স্বর শুধু বদলাইয়া গিয়াছে। পটু হাসি মুখে বলিল, আজ কি হয়েছে জানিস দিদি? অপুর সঙ্গে দেখা হয়েছে মেলায়। বিনি বিস্ময়ের সুরে বলিল, অপু? সে কি করে? কোথা থেকে? পরে পটুর মুখে সব শুনিয়া সে অবাক হইয়া গেল। বলিল, বড্ড দেখতে ইচ্ছে করে। আহা, সঙ্গে করে আনলি নে কেন? দেখতে বড় হয়েছে? সে অপুই আর নেই, দেখলে চেনাই যায় না। আরো সুন্দর হয়েছে, তবে সেই রকম পাগলা আছে এখনো। ভারী সুন্দর লাগে এমন হয়েছে। এতকাল পরে দেখা হয়ে আমার মেলায় যাওয়াই আজ সার্থক হয়েছে। খুড়িমা মনসাপোতা থাকে বললে। সেখান থেকে কত দূর? সে অনেক দূর, রেলে যেতে হয়। মামজোয়ান থেকে 9-10 ক্রোশ হবে। বিনি বলিল, আহা, একদিন নিয়ে আসিস না অপুকে, একবার দেখতে ইচ্ছে করে। ছাদ ভাঙা রান্নাবাড়ির রোয়াকে পটু খাইতে বসিল। বিনি বলিল, তোর চক্রবর্তী মশাইকে একবার বলে দেখিস দেখি কাল। বলিস 1 বছর 3 থাকতে দাও, তারপর নিজের চেষ্টা নিজে করব। পটু বলিল, 1 বছর 3 মধ্যে পড়া শেষ হয়ে যাবে না, 6-7 বছরের কমে কি পাশ দিতে পারব? অপুদা বাড়িতে পড়ে কত লেখাপড়া জানত, আমি তো তাও পড়িনি। তুমি একবার চক্রবর্তী মশাইকে বলো না দিদি।
বিনি বলিল, আমিও বলব ক্ষণ, বড্ড ভয় করে, পাছে আবার বটঠাকুরজি হাত পা নেড়ে ওঠে। বটঠাকুরজিকে একবার ধরতে পারিস? আমি কথা কইলে তো কেউ শুনবে না, ও যদি বলে তবে হয়। পটু যে তাহা বোঝে না এমন নয়, অর্থাভাবে দিদিকে ভালো পাত্রের হাতে দিতে পারা যায় নাই। দোজবর, বয়সও বেশি, ও পক্ষের গুটিকতক ছেলে মেয়েও আছে, 2 বিধবা ননদ বর্তমান, ইহারা সকলেই তাহার দিদির প্রভু। ভালো মানুষ বলিয়া সকলেই তাহার উপর দিয়া 16 আনা প্রভুত্ব চালাইয়া থাকে। উদয়াস্ত খাটিতে হয়, বাড়ির প্রত্যেকেই বিবেচনা করে তাহাকে দিয়া ব্যক্তিগত ফরমায়েশ খাটাইবার অধিকার উহাদের প্রত্যেকেরই আছে, কাজেই তাহাকে কেহ দয়া করে না। অনেক রাত্রে বিনির স্বামী অর্জুন চক্রবর্তী বাড়ি ফিরিল। মামজোয়ানের বাজারে তাহার খাবারের দোকান আছে, আজকাল মেলার সময় বলিয়া রাত্রে একবার আহার করিতে আসে মাত্র, খাইয়াই আবার চলিয়া যায়। রাত্রেও বেচাকেনা হয়। লোকটি ভারী কৃপণ। বিনি রোজই আশা করে ছোট ভাইটা এখানে কয়দিন হইল আসিয়াছে, এ পর্যন্ত কোনোদিন একটা রসগোল্লাও তাহার জন্য হাতে করিয়া বাড়ি আসে নাই, অথচ নিজেরই তো খাবারের দোকান। এরকম লোকের কাছে ভাইয়ের সম্বন্ধে কি কথাই বা সে বলিবে? তবুও বিনি বলিল। স্বামীকে ভাত বাড়িয়া দিয়া সে সামনে বসিল। ননদেরা কেহ রান্নাঘরে নাই, এছাড়া আর সুযোগ ঘটিবে না। অর্জুন চক্রবর্তী বিস্ময়ের সুরে বলিল, পটল এখানে থাকবে? বিনি মরিয়া হইয়া বলিল, ওই ওর সমান অপূর্ব বলে এক ছেলে আমাদের গাঁয়ের, সেও পড়ছে। এখানে যদি থাকে তবে মামজান স্কুলে গিয়ে পড়তে পারে, একটা হিললে হয়। অর্জুন চক্রবর্তী বলিল, ওসব এখন হবে টবে না, দোকানের অবস্থা ভালো নয়, দোলের বাজারে খাজনা বেড়ে গিয়েছে দুনো, অথচ দোকানে আয় নেই। মামজোয়ানে খটি খুলে 4 আনা ছানা, তাই বিকুচ্ছে 10 আনায়। তা লাভ করব না খাজনা দেবো না মহাজন মেটাবো? মেলা দেখে বাড়ি চলে যাক, ওসব ঝক্কি এখন নেওয়া বললেই নেওয়া। বিনি একটু চুপ করিয়া থাকিয়া বলিল, বৈশাখ মাসের দিকে আসতে বলব? অর্জুন চক্রবর্তী বলিল, বৈশাখ মাসের আর বাকিটা কি, আর মাস 1.5 বই তো নয়। ওসব এখন হবে না, ওসব নিয়ে এখন দিক করো না তো, ভালো লাগে না। সারাদিন খাটুনির পর বলে নিজের জ্বালায় তাই বাঁচি নে আবার। বিনি আর কিছু বলিতে সাহস করিল না, মনে খুব কষ্ট হইল। ভাইটা আশা করিয়া আসিয়াছিল দিদির বাড়ি থাকিয়া পড়িতে পাইবে। বলিল, আচ্ছা অপু কেমন করে পড়ছে রে? পটু বলিল, সে যে স্কলারশিপ পেয়েছে তাতেই চলে যায় খরচ। বিনি বলিল, তুই তা পাসনে, তাহলে তোরও তো। পটু হাসিয়া বলিল, না পড়েই স্কলারশিপ পাবো? পাস দিলে তবে পাওয়া যাবে। সেসব আমার হবে না, অপুদা ভালো ছেলে, ও কি আর আমার হবে? বিনি বলিল, তুই অপুকে একবার বলে দেখবি, ও ঠিক কিছু একটা জোগাড় করে দিতে পারে। দুজনে পরামর্শ করিয়া তাহাই অবশেষে যুক্তিযুক্ত বিবেচনা করিল। সর্বজয়া পিছু পিছু উঠিয়া বড় ঘরের দরজাটা বন্ধ করিয়া দিতে আসিল। সম্মুখের উঠানে নামিয়া বলিল, মাঝে মাঝে এসো বৌমা, বাড়ি আগলে পড়ে থাকতে হয়, নইলে দুপুরবেলা একবার ভাবি তোমাদের ওখানে একটু বেরিয়ে আসি। সেদিন বাপু গয়লাপাড়ায় চুরি হয়ে যাওয়ার পর বাড়ি ফেলে যেতে আর ভরসা পায়নি। তেলিবাড়ির বড় বধূ বেড়াইতে আসিয়াছিল। 3 বৎসরের ছোট মেয়েটির হাত ধরিয়া হাসি মুখে চলিয়া গেল। এতক্ষণ সর্বজয়া বেশ ছিল। ইহারা সব দুপুরের পর আসিয়াছিল। গল্প গুজবের সময়টা তবু একরকম কাটিল। কিন্তু একা একা সে তো আর থাকিতে পারে না। শুধুই সব সময়েই দিন নাই রাত্রি নাই অপুর কথা মনে পড়ে। অপুর কথা ছাড়া অন্য কোনো কথাই তাহার মনে স্থান পায় না। আজ সে গিয়াছে এই 5 মাস হইল। কত শনিবার কত ছুটির দিন চলিয়া গিয়াছে এই 5 মাসের মধ্যে। সর্বজয়া সকালে উঠিয়া ভাবিয়াছে আজ দুপুরে আসিবে, দুপুর চলিয়া গেলে ভাবিয়াছে বৈকালে আসিবে। অপু আসে নাই। অপুর কত জিনিস ঘরে পড়িয়া আছে, কত স্থান হইতে কত কি সংগ্রহ করিয়া আনিয়া রাখিয়া গিয়াছে।
অবোধ পাগল ছেলে। শূন্য ঘরের দিকে চাহিয়া সর্বজয়া হাঁপায়। অপুর মুখ মনে আনিবার চেষ্টা করে। একবার মনে হয় তাহার অপুর মুখ সে একেবারে ভুলিয়া গিয়াছে। যতই জোর করিয়া মনে আনিবার চেষ্টা করে ততই সে মুখ অস্পষ্ট হইয়া যায়। অপুর মুখের আদলটা মনে আনিলেও ঠোঁটের ভঙ্গিটা ঠিক মনে পড়ে না, চোখের চাহনিটা মনে পড়ে না। সর্বজয়া একেবারে পাগলের মতো হইয়া ওঠে। অপুর, তাহার অপুর মুখ সে ভুলিয়া যাইতেছে। কেবলই অপুর ছেলেবেলাকার কথা মনে পড়ে। অপু কথা বলিতে জানিত না, কোন কথার কি মানে হয় বুঝিত না। মনে আছে নিশ্চিন্দিপুরের বাড়িতে থাকিতে একবার রান্নাবাড়ির দাওয়ায় কাঁঠাল ভাঙিয়া ছেলে মেয়েকে দিতেছিল। দুর্গা বাটি পাতিয়া আগ্রহের সহিত কাঁঠাল ভাঙা দেখিতেছে। অপু দুর্গার বাটিটা দেখাইয়া হাসি মুখে বলিয়া উঠিল, দিদি কাঁঠালের বড় প্রভু না মা? সর্বজয়া প্রথমটা বুঝিতে পারে নাই, শেষে বুঝিয়াছিল দিদি কাঁঠালের বড় ভক্ত কথাটি বুঝাইতে ভক্ত কথাটির স্থানে প্রভু ব্যবহার করিয়াছে। তখন অপুর বয়স 9 বৎসরের কম নয়, অথচ তখনও সে কাজে কথায় নিতান্ত ছেলে মানুষ। একবার নতুন পরনের কাপড় কোথা হইতে ছিঁড়িয়া আনিয়া অপু মার খাইয়াছিল। কতদিনের কথা, তবুও ঠিক মনে আছে। হাঁড়িতে আমসত্ত্ব কুলচুর রাখিবার জো ছিল না। অপু কোন ফাঁকে ঢাকনি খুলিয়া চুরি করিয়া খাইবেই। এই অবস্থায় একদিন ধরা পড়িয়া যায়। তখনকার সেই ভয়ে ছোট হইয়া যাওয়া রাঙা মুখখানি মনে পড়ে। বিদেশে একা কত কষ্টই হইতেছে, কে তাহাকে সেখানে বুঝিতেছে? আরেক দিনের কথা সে কখনো ভুলিবে না। অপুর বয়স তখন 3 বৎসর। তখন সে একবার হারাইয়া যায়। খানিকটা আগে সম্মুখের উঠানের কাঁঠাল তলায় বসিয়া খেলা করিতে তাহাকে দেখা গিয়াছে। ইহারি মধ্যে কোথায় গেল? পাড়ায় কাহারও বাড়িতে নাই, পিছনের বাঁশ বনেও নাই। চারিধারে খুঁজিয়াও অপুকে পাইল না। সর্বজয়া কাঁদিয়া আকুল হইল। কিন্তু যখন হরিহর বাড়ির পাশের বাঁশতলার ডোবাটা খুঁজিবার জন্যে ওপাড়া হইতে জেলেদের ডাকিয়া আনিল, তখন তাহার আর কান্নাকাটি রহিল না। সে কেমন কাঠের মতো হইয়া ডোবার পাড়ে দাঁড়াইয়া জেলেদের জাল ফেলা দেখিতে লাগিল। পাড়া শুদ্ধ লোক ভাঙিয়া পড়িয়াছিল। ডোবার পাড়ে অক্রুর জেলে টানা জালের বাঁধন খুলিতেছিল। সর্বজয়া ভাবিল, অক্রুর মাঝিকে চিরকাল সে নিরীহ বলিয়া জানে। ভালো মানুষের মতো কতবার মাছ বেচিয়া গিয়াছে তাহাদের বাড়ি। সে সাক্ষাৎ যমের বাহন হইয়া আসিল কি করিয়া? শুধু অক্রুর মাঝি নয়, সবাই যেন যমদূত। অন্যান্য লোকেরা যাহারা মজা দেখিতে ছুটিয়াছে, তাহারা, এমনকি তাহার স্বামী পর্যন্ত, সেই তো গিয়া ইহাদের ডাকিয়া আনিয়াছে। সর্বজয়ার মনে হইতেছিল যে ইহারা সকলে মিলিয়া তাহার বিরুদ্ধে ভেতরে ভেতরে কি একটা ষড়যন্ত্র আঁটিয়াছে, কোন হৃদয়হীন নিষ্ঠুর ষড়যন্ত্র। ঠিক সেই সময়ে দুর্গা অপুকে খুঁজিয়া আনিয়া হাজির করিল। অপু নাকি নদীর ধারের পথ দিয়া হনহন করিয়া হাঁটিয়া একা একা সোনাডাঙ্গার মাঠের দিকে যাইতেছিল। অনেকখানি চলিয়া গিয়াছিল। তাহার পর ফিরিতে গিয়া বোধহয় পথ চিনিতে পারে নাই। বাড়ির কাঁঠাল তলায় বসিয়া খেলা করিতে করিতে কখন কোন ফাঁকে বাহির হইয়া গিয়াছে কেহ জানে না। যখন সকলে যে যাহার বাড়ি চলিয়া গেল, তখন সর্বজয়া স্বামীকে বলিল, এ ছেলে কোনোদিন সংসারী হবে না, দেখে নিও। হরিহর বলিল, কেন? তা ওরকম হয়, ছেলে মানুষ গিয়েই থাকে। সর্বজয়া বলিল, তুমি পাগল হয়েছ? 3 বছর বয়সে অন্য ছেলে বাড়ির বাইরে পা দেয় না, আরও কিনা গাঁ ছেড়ে বাঁশবন মাঠ ভেঙে গিয়েছে সেই সোনাডাঙ্গার মাটির রাস্তায়, তাও ফেরবার নাম নেই, হনহন করে হেঁটেই চলেছে। কখনো সংসারে মন দেবে না, তোমায় বলে দিলাম। এ আমার কপালেই লেখা আছে। কত কথা সব মনে পড়ে, নিশ্চিন্দিপুরের বাড়ির কথা, দুর্গার কথা। এ জায়গা ভালো লাগে না। এখন মনে হয় আবার যদি নিশ্চিন্দিপুর ফিরিয়া যাওয়া সম্ভব হইত। একদিন যে নিশ্চিন্দিপুর ছাড়িয়া আসিতে উৎসাহের অবধি ছিল না, এখন তাহাই যেন রূপকথার রাজ্যের মতো
সাত সমুদ্র ১৩ নদীর ওপারকার ধরা ছোঁয়ার বাহিরের জিনিস হইয়া পড়িয়াছে। ভাবিতে ভাবিতে প্রথম বসন্তের পুষ্প সুবাস মধুর বৈকাল বহিয়া যায়। অলস অস্ত আকাশে কত রং ফুটিয়া আবার মিলাইয়া যায়। গাছপালায় পাখি ডাকে। এরকম একদিন নয়, কতদিন হইয়াছে। কোনো কিছু ভালো মন্দ জিনিস পাইলেই সেটুকু সর্বজয়ার ছেলের জন্যে তুলিয়া রাখে। কুণ্ডুদের বাড়ির বিবাহের তত্ত্বে সন্দেশ আসিলে সর্বজয়া প্রাণ ধরিয়া তাহা একটা খাইতে পারে নাই। ছেলের জন্যে তুলিয়া রাখিয়া রাখিয়া অবশেষে যখন হাঁড়ির ভেতর পচিয়া উঠিল, তখন ফেলিয়া দিতে হইল। পৌষ পার্বণের সময় হয়তো অপু বাড়ি আসিবে। পিঠা খাইতে ভালোবাসে, নিশ্চয়ই আসিবে। সর্বজয়া চাল কুটিয়া সমস্ত আয়োজন ঠিক করিয়া রাখিয়া বসিয়া রহিল। কোথায় অপু? এক সময় তাহার মনে হয় অপু আর সে অপু নাই, সে যেন কেমন হইয়া গিয়াছে। কই, অনেক দিন তো সে মাকে হু করিয়া ভয় দেখায় নাই, অকারণে আসিয়া তাহাকে জড়াইয়া ধরে নাই, এ কোণে ও কোণে লুকাইয়া দুষ্টুমি ভরা হাসি মুখে উঁকি মারে নাই, যাহা তাহা বলিয়া কথা ঢাকিতে যায় নাই, ভাবিয়া কথা বলিতে শিখিয়াছে। এসব সর্বজয়া পছন্দ করে না। অপুর ছেলে মানুষের জন্যে সর্বজয়ার মন তৃষিত হইয়া থাকে। অপু না বাড়ুক, সে সবসময় তাহার উপরে একান্ত নির্ভরশীল ছোট্ট খোকাটি হইয়া থাকুক, সর্বজয়া যেন মনে মনে ইহাই চায়। কিন্তু তাহার অপু যে একেবারে বদলাইয়া যাইতেছে। অপুর উপর মাঝে মাঝে তাহার অত্যন্ত রাগ হয়। সে কি জানে না তাহার মা কিরকম ছটফট করিতেছে বাড়িতে? একবারটি কি এতদিনের মধ্যে আসিতে নাই? ছেলেবেলায় সন্ধ্যার পর এ ঘর হইতে ও ঘরে যাইতে হইলে মায়ের দরকার হইত, মা খাওয়াইয়া না দিলে খাওয়া হইত না। এই সেদিনও তো। এখন আর মাকে দরকার হয় না, না? বেশ, তাহারও ভাবিবার দায় পড়িয়া গিয়াছে, সে আর ভাবিবে না। বয়স হইয়া আসিল, এখন ইষ্টচিন্তা করিয়া কাল কাটাইবার সময়। ছেলে হইয়া স্বর্গে ধ্বজা তুলিবে কিনা? কিন্তু শীঘ্রই সর্বজয়া আবিষ্কার করিল, ছেলের কথা না ভাবিয়া সে একদণ্ডও থাকিতে পারে না। এতদিন সে ছেলের কথা প্রতিদিনের প্রতি মুহূর্তে ভাবিয়া আসিয়াছে। অপুর সহিত অসহযোগ করিলে জীবনটাই যেন ফাঁকা, অর্থহীন, অবলম্বন শূন্য হইয়া পড়ে। তাহার জীবনে আর কিছুই নাই, এক অপু ছাড়া। একদিন নির্জন দুপুরবেলায় ঘরে বসিয়া হাউ হাউ করিয়া কাঁদে। সেদিন বৈকালে সে ঘরে বসিয়া কার্পাস তুলার বীজ ছাড়াইতেছিল। হঠাৎ সম্মুখের ছোট ঘুলঘুলি জানলার ফাঁক দিয়া বাড়ির সামনের পথের দিকে তাহার চোখ পড়িল। পথ দিয়া কে যেন যাইতেছে। মাথার চুল ঠিক যেন অপুর মতো, ঘন কালো, বড় বড় ঢেউ খেলানো। সর্বজয়ার মনটা ছ্যাঁত করিয়া উঠিল। মনে মনে ভাবিল, এই অঞ্চলের মধ্যে এরকম চুল তো কখনো কারো দেখিনি কোনোদিন। সেই ৭০-এর মতো চুল অবিকল। তাহার মনটা কেমন উদাস অন্যমনস্ক হইয়া যায়। তুলার বীজ ছাড়াইতে আর আগ্রহ থাকে না। হঠাৎ ঘরের দরজায় কে যেন টোকা দিল। তখনই আবার মৃদু টোকা। সর্বজয়া তাড়াতাড়ি উঠিয়া দোর খুলিয়া ফেলে। নিজের চোখকে বিশ্বাস করিতে পারে না। অপু দুষ্টুমি ভরা হাসি মুখে দাঁড়াইয়া আছে। নিচু হইয়া প্রণাম করিবার আগেই সর্বজয়া পাগলের মতো ছুটিয়া গিয়া ছেলেকে জড়াইয়া ধরিল। অপু হাসিয়া বলিল, তুমি টের পাওনি না মা? আমি ভাবলাম আস্তে আস্তে উঠে দরজায় টোকা দেব। সেই মামজোয়ানের মেলা দেখিতে আসিয়া একবার বাড়িতে না আসিয়া থাকিতে পারে নাই। এত নিকটে আসিয়া মার সঙ্গে দেখা হইবে না? পুলিনের নিকট রেল ভাড়া ধার লইয়া তবে আসিয়াছে। একটা পুঁটলি খুলিয়া বলিল, তোমার জন্য ছুঁচার গুলি সুতো এনেছি। আরে দেখো কেমন কাঁচা পাপড় এনেছি মুগের ডালের, সেই কাশিতে তুমি ভেজে দিতে। অপুর চেহারা বদলাইয়া গিয়াছে। অন্য ধরনের জামা গায়ে কি সুন্দর মানাইয়াছে। সর্বজয়া বলে, বেশ জামাটা, এবার বুঝি কিনেছিস? মার দৃষ্টি আকৃষ্ট হইয়াছে দেখিয়া অপু খুব খুশি।
জামাটা ভালো করিয়া দেখাইয়া বলিল, সবাই বলে জামাটার রং চমৎকার হয়েছে, চাঁপা ফুলের মতো হবে ধুয়ে এলে। এই তো মোটে কোরা। বোর্ডিংয়ে গিয়া অপু এই কয় মাস মাস্টার ও ছাত্রদের মধ্যে যাহাকেই মনে মনে প্রশংসা করে, কতকটা নিজের জ্ঞাতসারে কতকটা অজ্ঞাতসারে তাহারই হাব ভাব কথা বলিবার ভঙ্গি নকল করিয়াছে। সত্যেনবাবুর, রমাপতির, দেবব্রতের, নতুন আঁকের মাস্টারের, সর্বজয়ার যেন অপুকে নতুন নতুন ঠেকে। পুরাতন অপু যেন আর নাই। অপু তো এরকম মাথা পেছনের দিকে হেলাইয়া কথা বলিত না। সে তো পকেটে হাত পুরিয়া এভাবে সোজা হইয়া দাঁড়াইত না। সন্ধ্যার সময় মায়ের রাঁধিবার স্থানটিতে অপু পিঁড়ি পাতিয়া বসিয়া গল্প করে। সর্বজয়া আজ অনেক দিন পরে রাত্রে রাঁধিতে বসিয়াছে। সেখানে কত ছেলে একসঙ্গে থাকে? এক ঘরে কজন? দুবেলায় মাছ দেয়? পেট ভরিয়া ভাত দেয় তো? কি খাবার খায় সে বৈকালে? কাপড় নিজে কাচিতে হয়, তাহা সে পারে? পড়াশোনার কথা সর্বজয়া জিজ্ঞাসা করিতে জানে না, শুধু খাওয়ার কথাই জিজ্ঞাসা করে। অপুর হাসিতে, ঘাড় দুলনিতে, হাত পা নাড়াতে, ঠোঁটের ভঙ্গিতে সর্বজয়া আবার পুরনো অপু, চিরপরিচিত অপুকে ফিরিয়া পায়। বুকে চাপিতে ইচ্ছা করে। সে অপুর গল্প শোনে না, শুধু মুখের দিকেই চাহিয়া থাকে। হাতে পায়ে বল পেলাম মা। এক এক সময় মনে হতো অপু বলে কেউ ছিল না, ও যেন স্বপ্ন দেখেছি। আবার ভাবতাম, না, সেই চোখ, টুকটুকে ঠোঁট, মুখের তিল স্বপ্ন নয়, সত্যিই তো। রাঁধতে বসেও কেবল মনে হয় মা, অপুর আশা স্বপ্ন হয়তো সব মিথ্যে। তাই কেবল ওর মুখেই চেয়ে ঠাউরে থাকি। অপু চলিয়া যাইবার কয়েকদিন পরে সর্বজয়া তেলিগিন্নির কাছে গল্প করিয়াছিল। পরদিনটাও অপু বাড়ি রহিল। যাইবার সময় মাকে বলিল, মা, আমাকে একটা টাকা দাও না, কতগুলো ধার আছে এই মাসে, শোধ করব, দেবে? সর্বজয়ার কাছে টাকা ছিল না, বিশেষ কখনো থাকে না। তেলিরা, কুণ্ডুরা জিনিসপত্রটা, কাপড়খানা, সিধাটা এইরকম দিয়েই সাহায্য করে। নগদ টাকা কড়ি কেহ দেয় না। তবু ছেলের পাছে কষ্ট হয়, এজন্য সে তেলিগিন্নির নিকট হইতে একটা টাকা ধার করিয়া আনিয়া ছেলের হাতে দিল। সন্ধ্যার আগে অপু চলিয়া গেল। ক্রোশ 2 দূরের স্টেশন। সন্ধ্যার পরেই ট্রেন। বৎসর 2 কোথা দিয়া কাটিয়া গেল। অপু ক্রমেই বড় জড়াইয়া পড়িয়াছে। খরচে আয়ে আর কিছুতেই কুলাইতে পারে না। নানা দিকে দেনা, কতভাবে হুঁশিয়ার হইয়াও কিছু হয় না। 1 পয়সার মুড়ি কিনিয়া 2 বেলা খাইল, নিজে সাবান দিয়া কাপড় কাচিল, লজেন জুস ভুলিয়া গেল। পরদিনই আবার বোর্ডিংয়ের ছেলেদের দল চাঁদা করিয়া হালুয়া খাইবে। অপু হাসি মুখে সমীরকে বলিল, 2 আনা ধার দিবি সমীর, হালুয়া খাবো? 2 আনা করে চাঁদা, ওই ওরা ওখানে করছে, কিশমিশ দিয়ে বেশ ভালো করে করছে। সমীরের কাছে অপুর দেনা অনেক। সমীর পয়সা দিল না। প্রতিবার বাড়ি হইতে আসিবার সময় সে মায়ের যৎসামান্য আয় হইতে টাকাটা আধুলিটা প্রায়ই চাহিয়া আনে। মা না দিতে চাহিলে রাগ করে, অভিমান করে। সর্বজয়াকে দিতেই হয়। ইহার মধ্যে আবার পটু মাঝে মাঝে আসিয়া ভাগ বসাইয়া থাকে। সে কিছুই সুবিধা করিতে পারে নাই পড়াশোনার। নানা স্থানে ঘুরিয়াছে। ভগ্নিপতি অর্জুন চক্রবর্তী তো তাহাকে বাড়ি ঢুকিতে দেয় না। বিনিকে এইসব লইয়া কম গঞ্জনা সহ্য করিতে হয় নাই, বা কম চোখের জল ফেলিতে হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত পটু নিরাশ্রয় ও নিরবলম্ব অবস্থায় পথে পথেই ঘোরে। যদিও পড়াশোনার আশা সে এখনো অবধি ছাড়ে নাই। অপু তাহার জন্য অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু সুবিধা করিতে পারে নাই। 2-3 মাস হয়তো দেখা নাই। হঠাৎ একদিন কোথা হইতে পুঁটলি বগলে করিয়া পটু আসিয়া হাজির হয়। অপু তাহাকে যত্ন করিয়া রাখে, 3-4 দিন ছাড়ে না। সে না চাহিলেও যখন যাহা পারে হাতে গুঁজিয়া দেয়। টাকা পারে না, সিকিটা, দুয়ানিটা। পটু নিশ্চিন্দপুরে আর যায় না। তাহার বাবা সম্প্রতি মারা গিয়াছেন। সৎমা দেশের বাড়িতে তাহার 2 মেয়ে লইয়া থাকেন। সেখানে ভাই বোন কেহই আর যায় না।
পটুকে দেখিলে অপুর ভারী একটা সহানুভূতি হয়, কিন্তু ভালো করিবার তাহার হাতে আর কি ক্ষমতা আছে? একদিন রাসবিহারী আসিয়া 2 আনা পয়সা ধার চাহিল। রাসবিহারী গরিবের ছেলে, তাহা ছাড়া পড়াশোনায় ভালো নয় বলিয়া বোর্ডিংয়েও খাতির পায় না। অপুকে সবাই দলে নেয়, পয়সা দিতে না পারিলেও নেয়, কিন্তু তাহাকে পৌঁছেও না। অপু এসব জানিত বলিয়াই তাহার উপর কেমন একটা করুণা, কিন্তু আজ সে নানা কারণে রাসবিহারীর প্রতি সন্তুষ্ট ছিল না। বলিল, আমি কোথায় পাব পয়সা? আমি কি টাকার গাছ? দিতে পারব না, যাও। রাসবিহারী পীড়াপিড়ি শুরু করিল, কিন্তু অপু একেবারে বাঁকিয়া বসিল। বলিল, কক্ষণও দেব না তোমায়, যা পারো করো। রমাপতির কাছে ছেলেদের একখানা মাসিক পত্র আসে, তাহাতে সে একদিন ছায়াপথ সম্বন্ধে একটা প্রবন্ধ পড়িল। ছায়াপথ কাহাকে বলে ইহার আগে জানিত না, এত বড় বিশাল কোনো জিনিসের ধারণাও কখনো করে নাই। নক্ষত্রের সম্বন্ধেও কিছু জানা ছিল না। শরতের আকাশ রাত্রে মেঘমুক্ত। বোর্ডিংয়ের পেছনে খেলার কম্পাউন্ডে রাত্রে দাঁড়াইয়া ছায়াপথটা প্রথম দেখিয়া সে কি আনন্দ! জলজলে সাদা ছায়াপথটা কালো আকাশের বুক চিরিয়া কোথা হইতে কোথায় গিয়াছে, শুধু নক্ষত্রে ভরা। কাঁঠাল তলাটায় দাঁড়াইয়া সে কতক্ষণ মুগ্ধ নেত্রে আকাশের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। নবজাগ্রত মনের প্রথম বিস্ময়। পৌষ মাসের প্রথমে অপুর নিজের একটু সুবিধা ঘটিল। নতুন ডেপুটিবাবুর বাসাতে ছেলেদের জন্য একজন পড়াইবার লোক চাই। হেড পণ্ডিত তাহাকে ঠিক করিয়া দিলেন। 2টি ছেলে পড়ানো, থাকা ও খাওয়া। 2-3 দিনের মধ্যেই বোর্ডিং হইতে বাসা উঠাইয়া অপু সেখানে গেল। বোর্ডিংয়ে অনেক বাকি পড়িয়াছে। সুপারিনটেন্ডেন্ট তলে তলে হেডমাস্টারের কাছে এসব কথা রিপোর্ট করিয়াছেন, যদিও অপু তাহা জানে না। বাহিরের ঘরে থাকিবার জায়গা স্থির হইল। বিছানাপত্র গুছাইয়া পাতিয়া লইতে সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পরে খানিকটা বেড়াইয়া আসিয়া রাধুনী ঠাকুরের ডাকে বাড়ির মধ্যে খাইতে গেল। দালানে ঘাড় গুঁজিয়া খাইতে খাইতে তাহার মনে হইল একজনকে পাশের দুয়ারের কাছে দাঁড়াইয়া অনেকক্ষণ হইতে তাহার খাওয়া দেখিতেছেন। একবার মুখ তুলিয়া চাহিয়া দেখিতে তিনি সরিয়া আসিলেন। খুব সুন্দরী মহিলা, তাহার মায়ের অপেক্ষাও বয়স অনেক অনেক কম। তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি কোথায়? অপু ঘাড় না তুলিয়া বলিল, মনসাপোতা, অনেক দূর এখান থেকে। বাড়িতে কে কে আছেন? শুধু মা আছেন, আর কেউ না। তোমার বাবা বুঝি? ভাই বোন কটি তোমরা? এখন আমি একা। আমার দিদি ছিল, সে 7-8 বছর হলো মারা গিয়েছে। কোন রকমের তাড়াতাড়ি খাওয়া সারিয়া সে উঠিয়া আসিল। শীতকালেও সে যেন ঘামিয়া উঠিয়াছে। পরদিন সকালে অপু বাড়ির ভেতর হইতে খাইয়া আসিয়া দেখিল 13 বছরের একটি সুন্দরী মেয়ে ছোট্ট একটি খোকার হাত ধরিয়া বাহিরের ঘরে দাঁড়াইয়াছে। অপু বুঝিল সে কাল রাত্রের পরিচিতা মহিলাটির মেয়ে। অপু আপন মনে বই গুছাইয়া স্কুলে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। মেয়েটি একদৃষ্টে চাহিয়া দেখিতেছিল। হঠাৎ অপুর ইচ্ছা হইল এই মেয়েটির সামনে কিছু পৌরুষ দেখাইবে। কেহ তাহাকে বলিয়া দেয় নাই, শেখায় নাই, আপনা আপনি তাহার মনে হইল। হাতের কাছে অন্য কিছু না পাইয়া সে নিজের অঙ্কের ইনস্ট্রুমেন্ট বাক্সটা বিনা কারণে খুলিয়া প্রোটেক্টর, সেট, স্কোয়ার, কম্পাসগুলাকে বিছানার উপর ছড়াইয়া ফেলিয়া পুনরায় সেগুলো বাক্সে সাজাইতে লাগিল। কি জানি কেন অপুর মনে হইল এই ব্যাপারেই তাহার চরম পৌরুষ দেখানো হইবে। মেয়েটি দাঁড়াইয়া দেখিতে লাগিল, কোনো কথা বলিল না। অপুও কোনো কথা বলিল না। আলাপ হইল সেদিন সন্ধ্যায়। সে স্কুল হইতে আসিয়া সবে দাঁড়াইয়াছে। মেয়েটি আসিয়া লাজুক চোখে বলিল, আপনাকে মা খাবার খেতে ডাকছেন। আসন পাতা, পরোটা, বেগুন ভাজা, আলু চচ্চড়ি, চিনি। অপু চিনি পছন্দ করে না, গুড়ের মতো জিনিস নাই। কেন ইহারা এমন সুন্দর গরম গরম পরোটা চিনি দিয়া খায়? মেয়েটি কাছে দাঁড়াইয়াছিল, বলিল, মাকে বলবো আর দিতে? না, তোমরা চিনি খাও কেন? গুড় তো ভালো। মেয়েটি বিস্মিত মুখে বলিল, কেন, আপনি চিনি খান না? ভালোবাসি নে,
রোগীর খাবার, খেজুরে গুড়ের মতো কি আর খেতে ভালো? মেয়েটির সামনে তাহার আদৌ লজ্জা ছিল না, কিন্তু এই সময় মহিলাটি ঘরে ঢোকাতে অপুর লম্বা লম্বা কথা বলা বন্ধ হইয়া গেল। মহিলাটি বলিলেন, ওকে দাদা বলে ডাকবি নির্মলা, কাছে বসে খাওয়াতে হবে রোজ। ও দেখছি যেরকম লাজুক, এ পর্যন্ত আমার সঙ্গে একটা কথা বললে না, না দেখলে আধ পেটা খেয়ে উঠে যাবে। অপু লজ্জিত হইল, মনে মনে ভাবিল ইহাকে সে মা বলিয়া ডাকিবে, কিন্তু লজ্জায় পারিল না, সুযোগ কোথায়? এমনি খামোকা মা বলিয়া ডাকা সে তাহা পারিবে না। মাসখানেক ইহাদের বাড়ি থাকিতে থাকিতে অপুর কতগুলো নতুন বিষয়ে জ্ঞান হইল। সবাই ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, আটপৌড়ে পোশাক পরিচ্ছদ সুদৃশ্য ও সুরুচিসম্মত। মেয়েদের শাড়ি পরিবার ধরনটি বেশ লাগে। একে দেখিতে সবাই সুষ্টি, তাহার ওপর সুদৃশ্য শাড়ি সেমিজে আরও সুন্দর দেখায়। এই জিনিসটা অপু কখনো জানিত না। বড়লোকের বাড়ি থাকিবার সময়ও নহে, কারণ সেখানে ঐশ্বর্যের আড়ম্বরে তাহার অনভ্যস্ত চক্ষু ধাঁধিয়া গিয়াছিল। সহজ গৃহস্থ জীবনের দৈনন্দিন ব্যাপারের পর্যায়ে তাহাকে সে ফেলিতে পারে নাই। অপু যে সমাজ, যে আবহাওয়ায় মানুষ, সেখানকার কেহ এই ধরনের সহজ সৌন্দর্যময় জীবনযাত্রায় অভ্যস্ত নয়। নানা জায়গায় বেড়াইয়া নানা ধরনের লোকের সঙ্গে মিশিয়া তাহার আজকাল চোখ ফুটিয়াছে। সে আজকাল বুঝিতে পারে, নিশ্চিন্দপুরে তাহাদের গৃহস্থালী ছিল দরিদ্রের, অতি দরিদ্রের গৃহস্থালী। শিল্প নয়, শ্রীছাঁদ নয়, সৌন্দর্য নয়, শুধু থাকা আর খাওয়া। নির্মলা কাছে আসিয়া বসিল। অপু অ্যালজেব্রার শক্ত আঁক কষিতেছিল। নির্মলা নিজের বইখানা খুলিয়া বলিল, আমায় ইংরেজিটা একটু বলে দেবেন দাদা? অপু বলিল, এসে জুটলে, এখন ওসব হবে না, ভারী মুশকিল, একটা আঁকও সকাল থেকে মিলল না। নির্মলা নিজে বসিয়া পড়িতে লাগিল। সে বেশ ইংরেজি জানে, তাহার বাবা যত্ন করিয়া শিখাইয়াছেন, বাংলাও খুব ভালো জানে। একটু পড়িয়াই সে বইখানা বন্ধ করিয়া অপুর আঁক কষা দেখিতে লাগিল। খানিকটা আপন মনে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর আরেকবার ঝুঁকিয়া দেখিয়া অপুর কাঁধে হাত দিয়া ডাকিয়া বলিল, এদিকে ফিরুন দাদা, আচ্ছা এই পদ্মটা মিলিয়ে। অপু বলিল, যাও, আমি জানি নে, ওই তো তোমার দোষ নির্মলা, আঁক মিলছে না, এখন তোমার পদ্ম মেলাবার সময়। আচ্ছা লোক তো। নির্মলা মৃদু মৃদু হাসিয়া বলিল, এই পদ্মটার মেলাতে হয় না আপনাকে, বলুন দেখি, সেই গাছ গাছ নয় যাতে নেই ফল। অপু আঁক কষা ছাড়িয়া বলিল, মিলবে না? আচ্ছা দেখো। পরে খানিকটা আপন মনে ভাবিয়া বলিল, সেই লোক লোক নয় যার নেই বল। হল না? নির্মলা লাইন দুটি আপন মনে আবৃত্তি করিয়া বুঝিয়া দেখিল কোথাও কানে বাঁধিতেছে কিনা। ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা এবার বলুন তো আরেকটা। আমি আর বলবো না, তুমি ওরকম দুষ্টুমি করো কেন? আমি আঁকগুলো কষে নিই, তারপর যত ইচ্ছা পদ্ম মিলিয়ে দেব। আচ্ছা এই একটা, সেই ফুল ফুল নয় যার, মাকে এক্ষুনি উঠে গিয়ে বলে আসবো নির্মলা, ঠিক বলছি, ওরকম যদি। নির্মলা রাগ করিয়া উঠিয়া গেল। যাইবার সময় পেছন ফিরিয়া তাহার দিকে চাহিয়া বলিল, ওবেলা কে খাবার বয়ে আনে বাইরের ঘরে দেখব। এরকম প্রায়ই হয়। অপু ইহাতে ভয় পায় না, বেশ লাগে নির্মলাকে। পূজার পর নির্মলার এক মামা বেড়াইতে আসিলেন। অপু শুনিল তিনি নাকি বিলাত ফেরত। নির্মলার ছোট ভাই নন্তুর নিকট কথাটা শুনিল। বয়স 25-26 বেশি নয়, রোগা শ্যামবর্ণ। এ লোক বিলাত ফেরত। বাল্যে নদীর ধারে ছায়াময় বৈকালে পুরাতন বঙ্গবাসীতে পড়া সেই বিলাত যাত্রীর চিঠির মধ্যে পঠিত আনন্দভরা পুরাতন পথ বাহিয়া মরুভূমির পার্শ্বের সুয়েজ খালের ভেতর দিয়া নীল ভূমধ্যসাগর মধ্যস্থ দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কর্সিকা দূরে ফেলিয়া সেই মধুর স্বপ্নমাখা পথযাত্রা। এই লোকটা সেখানে গিয়াছিল, এই নিতান্ত সাধারণ ধরনের মানুষটা, যে দিব্যি নিরীহ মুখে রান্নাঘরের দাওয়ায় বসিয়া মোচার ঘণ্ট দিয়া ভাত খাইতেছে। দু একদিনের মধ্যেই নির্মলার মামা অমরবাবুর সহিত তাহার খুব আলাপ হইয়া গেল। বিলাতের কথা সে জানিতে চায়।
পথের ধারে সেখানে কি সব গাছপালা! আমাদের দেশের পরিচিত কোনো গাছ সেখানে আছে? প্যারিস খুব বড় শহর। অমরবাবুকে নেপোলিয়নের সমাধি দেখিয়াছেন? ডোভারের খড়ির পাহাড়। ব্রিটিশ মিউজিয়ামে নাকি অদ্ভুত নানা জিনিস আছে। কি কি? আর ভেনিস, ইতালির আকাশ নাকি দেখিতে অপূর্ব। পাড়া গাঁয়ের স্কুলের ছেলে, এত সব কথা জানিবার কৌতূহল হইল কি করিয়া অমরবাবু বুঝিতে পারেন না। এত আগ্রহ করিয়া শুনিবার মতো জিনিস সেখানে কি আর আছে? একঘেয়ে ধোঁয়া, বৃষ্টি, শীত। তিনি পয়সা খরচ করিয়া সেখানে গিয়াছিলেন সাবান প্রস্তুত প্রণালী শিখিবার জন্যে। পথের ধারের গাছপালা দেখিতে যান নাই, বা ইতালির আকাশের রং লক্ষ্য করিয়া দেখিবার উপযুক্ত সময়ের প্রাচুর্য তাহার ছিল না। নির্মলাকে অপুর ভালো লাগে, কিন্তু সে তাহা দেখাইতে জানে না। পরের বাড়ি বলিয়াই হউক, বা একটু লাজুক প্রকৃতির বলিয়াই হউক, সে বাহিরের ঘরে শান্তভাবে বাস করে। কি তাহার অভাব, কোনটা তাহার দরকার, সে কথা কাহাকেও জানায় না। অপুর এই উদাসীনতা নির্মলার বড় বাজে। তবুও সে না চাহিতেই নির্মলা তাহার ময়লা বালিশের ওয়াড় সাবান দিয়া নিজে কাচিয়া দিয়া যায়, গামছা পরিষ্কার করিয়া দেয়, ছেঁড়া কাপড় বাড়ির মধ্যে লইয়া গিয়া মাকে দিয়া সেলাইয়ের কলে সেলাই করিয়া আনিয়া দেয়। নির্মলা চায় অপূর্ব দাদা তাহাকে ফাই ফরমাস করে, তাহার প্রতি হুকুম জারি করে। কিন্তু অপু কাহার ওপর কোনো হুকুম কোনোদিন করিতে জানে না, এক মা ছাড়া। দিদি ও মায়ের সেবায় সে অভ্যস্ত বটে, তাও সে সেবা অযাচিতভাবে পাওয়া যাইত তাই। নইলে অপু কখনো হুকুম করিয়া সেবা আদায় করিতে শেখে নাই। তাছাড়া সে সমাজের যে স্তরের মধ্যে মানুষ, ডেপুটিবাবুরা সেখানকার চোখে ব্রহ্মলোকবাসী দেবতার সমকক্ষ জীব। নির্মলা ডেপুটিবাবুর বড় মেয়ে, রূপে, বেশভূষায়, পড়াশোনায়, কথাবার্তায় একমাত্র লীলা ছাড়া সে এই পর্যন্ত যত মেয়ের সংস্পর্শে আসিয়াছে সকলের অপেক্ষা শ্রেষ্ঠ। সে কি করিয়া নির্মলার উপর হুকুম জারি করিবে? নির্মলা তাহা বোঝে না। সে দাদা বলিয়া ডাকে। অপুর প্রতি একটা আন্তরিক টানের পরিচয় তাহার প্রতি কাজে। কেন অপূর্ব দাদা তাহাকে প্রাণপণে খাটাইয়া লয় না, নিষ্ঠুরভাবে অযথা ফাই ফরমাস করে না? তাহা হইলে সে খুশি হইত। চৈত্র মাসের শেষে একদিন ফুটবল খেলিতে খেলিতে অপুর হাঁটুটা কিভাবে মচকাইয়া গিয়া সে মাঠে পড়িয়া গেল। সঙ্গীরা তাহাকে ধরাধরি করিয়া আনিয়া ডেপুটিবাবুর বাসায় দিয়া গেল। নির্মলার মা ব্যস্ত হইয়া বাহিরের ঘরে আসিলেন, কাছে গিয়া বলিলেন, দেখি দেখি কি হয়েছে। অপুর উজ্জ্বল গৌরবর্ণ সুন্দর মুখ ঘামে ও যন্ত্রণায় রাঙা হইয়া গিয়াছে। ডান পাখানা সোজা করিতে পারিতেছে না। মনিয়া চাকর নির্মলার মার স্লিপ লইয়া ডাক্তারখানায় ছুটিল। নির্মলা বাড়ি ছিল না, ভাই বোনদের লইয়া গাড়ি করিয়া মুন্সিফবাবুর বাসায় বেড়াইতে গিয়াছিল। একটু পরে সরকারি ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিয়া গেলেন। সন্ধ্যার আগে নির্মলা আসিল। সব শুনিয়া বাহিরের ঘরে আসিয়া বলিল, কই দেখি, বেশ হয়েছে, দোষীবৃত্তি করার ফল হবে না, ভারী খুশি হয়েছি আমি। নির্মলা কিছু না বলিয়া চলিয়া গেল। অপু মনে মনে ক্ষুণ্ণ হইয়া ভাবিল, যাক না, আর যদি কখনো কথা কই। আধ ঘণ্টা পরেই নির্মলা আসিয়া হাজির। কৌতুকের সুরে বলিল, পায়ের ব্যথা ট্যাথা সব জানি নে, গরম জল আনতে বলে দিয়ে এলাম, এমন করে সেঁক দেব, লাগে তো লাগবে, দুষ্টুমি করার বাহাদুরি বেরিয়ে যাবে। কমলা লেবু খাবেন একটা? না তাও না। মুনিয়া চাকর গরম জল আনিলে নির্মলা অনেকক্ষণ বসিয়া বসিয়া ব্যথার উপর সেঁক দিল। নির্মলার ভাই বোনেরা সব দেখিতে আসিয়া ধরিল, ও দাদা, এবার একটা গল্প বলুন না। অপুর মুখে গল্প শুনিতে সবাই ভালোবাসে। নির্মলা বলিল, হ্যাঁ, দাদা এখন পাশ ফিরে শুতে পারছেন না, এখন গল্প না বললে চলবে কেন? চুপ করে বসে থাকো সব, নইলে বাড়ির মধ্যে পাঠিয়ে দেব। পরদিন সকালটা নির্মলা আসিল না। দুপুরের পর আসিয়া বৈকাল পর্যন্ত বসিয়া নানা গল্প করিল, বই পড়িয়া শুনাইল। বাড়ির ভিতর হইতে থালায় করিয়া আখ ও শাঁকালু কাটিয়া লইয়া আসিল। তাহার পর তাহাদের পদ্ম মেলানোর আর অন্ত নাই। নির্মলার পদটি মিলাইয়া দিয়াই অপু তাহাকে আরেকটি পদ মিলাইতে বলে।
নির্মলাও অল্প কয়েক মিনিটে তাহার জবাব দিয়া অন্য একটা প্রশ্ন করে। কেহ কাহাকে ঠকাইতে পারে না। ডেপুটিবাবুর স্ত্রী একবার বাহিরের ঘরে আসিতে আসিতে শুনিয়া বলিলেন, বেশ হয়েছে, আর ভাবনা নেই, এখন তোমরা দু ভাই বোনে একটা কবির দল খুলে দেশে দেশে বেরিয়ে বেড়াও গিয়ে। অপু লজ্জিত হইয়া চুপ করিয়া রহিল। ডেপুটিবাবুর স্ত্রীর বড় সাধ অপু তাহাকে মা বলিয়া ডাকে। সে যে আড়ালে তাহাকে মা বলে তাহা তিনি জানেন, কিন্তু সামনাসামনি অপু কখনো তাহাকে মা বলিয়া ডাকে নাই। এই জন্যে ডেপুটিবাবুর স্ত্রী খুব দুঃখিত। অপু যে ইচ্ছা করিয়া করে না তাহা নহে। ডেপুটিবাবুর বাসায় থাকিবার কথা, এবার সে বাড়িতে গিয়া মায়ের কাছে গল্প করাতে সর্বজয়া ভারী খুশি হইয়াছিল। ডেপুটিবাবুর বাড়ি কম কথা নয়, সেখানে কি করিয়া থাকিতে হইবে, চলিতে হইবে, সে বিষয়ে ছেলেকে নানা উপদেশ দিয়া অবশেষে বলিয়াছিলেন, ডেপুটিবাবুর বউকে মা বলে ডাকবি, আর ডেপুটিবাবুকে বাবা বলে ডাকবি। অপু লজ্জিত মুখে বলিয়াছিল, হ্যাঁ, আমি ওসব পারব না। সর্বজয়া বলিয়াছিল, তাতে দোষ কি, বলিস তারা খুশি হবেন। কম একটা বড় লোকের আশ্রয় তো নয়, তাহার কাছে সবাই বড় মানুষ। অপু তখন মায়ের নিকট রাজি হইয়া আসিলেও এখানে তাহা কার্যে পরিণত করিতে পারে নাই। মুখে কেমন বাধে, লজ্জা করে। একদিন অপু তখন 1 মাস হইল সারিয়া উঠিয়াছে। নির্মলা বাহিরের ঘরে চেয়ারে বসিয়া কিসব বই পড়িতেছিল। ঘোর বর্ষা সারাদিনটা, বেলা বেশি নাই, বৃষ্টি একটু কমিয়াছে। অপু বিনা ছাতায় কোথা হইতে ভিজিতে ভিজিতে আসিয়া দৌড়াইয়া ঘরে ঢুকিতেই নির্মলা বই মুড়িয়া বলিয়া উঠিল, আপনি যে দাদা ভিজে একেবারে। অপুর মনে যে জন্যই হোক খুব স্ফূর্তি ছিল। তাহার দিকে চাহিয়া বলিল, চট করে চার খাবার 3 মিনিটে। নির্মলা বিস্মিত হইল, সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দিত হইল। এরকম তো কখনো হুকুমের সুরে অপূর্বদা বলে না। সে হাসি মুখে মুখ টিপিয়া বলিল, পারব না 3 মিনিটে। ঘোড়ায় জিন দিয়ে এলেন কিনা একেবারে। অপু হাসিয়া বলিল, আর তো বেশি দিন না, আর 3টি মাস তোমাদের জ্বালাব, তারপর চলে যাচ্ছি। নির্মলার মুখ হইতে হাসি মিলাইয়া গেল। বিস্ময়ের সুরে বলিল, কোথায় যাবেন? 3 মাস পরই এক্সামিন, দিয়েই চলে যাব, কলকাতায় পড়ব পাশ হলে। নির্মলা এতদিন সম্ভবত এটা ভাবিয়া দেখে নাই। বলিল, আর এখানে থাকবেন না? অপু ঘাড় নাড়িল। খানিকটা থামিয়া কৌতুকের সুরে বলিল, তুমি তো বাঁচো, যে খাটুনি, তোমার তো ভালো। ও কি বারে, কি হলো? শোনো নির্মলা। হঠাৎ নির্মলা উঠিয়া গেল কেন, চোখে কি কথায় তাহার এত জল আসিয়া পড়িল বুঝিতে না পারিয়া সে মনে মনে অনুতপ্ত হইল। আপন মনে বলিল, আর ওকে খ্যাপাব না, ভারী পাগল। আহা, ওকে সবসময় খোঁচা দিই। সোজা খেটেছেও যখন পা ভেঙে পড়েছিলাম 15 দিন। জানতে দেয়নি যে আমি নিজের বাড়িতে নেই। ইহার মধ্যে আবার একদিন পটু আসিল। ডেপুটিবাবুর বাসাতে অপু উঠিয়া আসিবার পর সে কখনো আসে নাই। খানিকটা ইতস্তত করিয়া বাসায় ঢুকিল। 1 পা ধুলা, রুক্ষ চুল, হাতে পুঁটুলি। সে কোনো সুবিধা খুঁজিতে আসে নাই। এদিকে আসিলে অপুর সঙ্গে দেখা না করিয়া সে যাইতে পারে না। পটুর মুখে অনেক দিন পর সে রানুদির খবর পাইল। পাড়াগাঁয়ের নিঃসহায় নিরুপায় ছেলেদের অভ্যাস মতো সে গ্রামের যত মেয়েদের শ্বশুরবাড়ি ঘুরিয়া বেড়ানো শুরু করিয়াছে। বাপের বাড়ির লোক, অনেকে হয়তোবা খেলার সঙ্গী, মেয়েরা আগ্রহ করিয়া রাখে, ছাড়িয়া দিতে চাহে না। যে কয়টা দিন থাকে, খাওয়া সম্বন্ধে নির্ভাবনা। কোনো স্থানে 2 দিন, কোথাও 5 দিন। মেয়েরা আবার আসিতে বলে, যাবার সময় খাবার তৈয়ারি করিয়া সঙ্গে দেয়। এই এক ব্যবসা পটু ধরিয়াছে, মন্দ নয়। ইহার মধ্যে সে তাহাদের পাড়ার সব মেয়ের শ্বশুরবাড়িতে 2-4 বার ঘুরিয়া আসিয়াছে। ওইভাবে একদিন রানুদির শ্বশুরবাড়ি সে গিয়াছে, সে গল্প করিল। রানুদির শ্বশুরবাড়ি রানাঘাটের কাছে। তাহারা পশ্চিমে কোথায় চাকুরি উপলক্ষে থাকেন। পূজার সময় বাড়ি আসিয়াছিলেন। সপ্তমী পূজার দিন অনাহুতভাবে পটু গিয়া হাজির। সেখানে 8 দিন ছিল। রানুদির কি যত্ন! তাহার দুরবস্থা শুনিয়া গোপনে 3টা টাকা দিয়াছিল। আসিবার সময় নতুন ধুতি, চাদর, 1 পুঁটুলি মাসি লুচি, সন্দেশ। অপু বলিল,
আমার কথা কিছু বললে না? শুধুই তোর কথা। যে কদিন ছিলাম সকাল সন্ধ্যাতে তোর কথা। তার আবার একাদশী দিনই পশ্চিমে চলে যাবে। আমাকে রানুদি বললে, ভাড়ার টাকা দিচ্ছি, তাকে একবার নিয়ে আয় এখানে। 6 বছর দেখা হয়নি। তা আমার আবার জ্বর হলো। দিদির বাড়ি এসে 10-12 দিন পড়ে রইলাম। তোর ওখানে আর যাওয়া হলো না। ওরাও চলে গেল পশ্চিমে। ভাড়ার টাকা দেয়নি? পটু লজ্জিত মুখে বলিল, হ্যাঁ, তোর আর আমার যাতায়াতের ভাড়া হিসেব করে সেও খরচ হয়ে গেল। দিদি আর কোথায় পাবে? আমার সেই ভাড়ার টাকা থেকে নেবু, ডালিম, ওষুধ সব হলো। রানুদির মতো অমন মেয়ে আর দেখিনি অপুদা। তোর কথা বলতে তার চোখে জল পড়ে। হঠাৎ অপুর গলা যেন কেমন আড়ষ্ট হইয়া উঠিল। সে তাড়াতাড়ি কি দেখিবার ভান করিয়া জানলার বাহিরের দিকে চাহিল। শুধু রানুদি না, যত মেয়ের শ্বশুরবাড়ি গেলাম, রানীদি, আশালতা, ওপাড়ার সুনয়নীদি, সবাই তোর কথা আগে আগে জিজ্ঞেস করে। ঘণ্টা 2 থাকিয়া পটু চলিয়া গেল। দেওয়ানপুরের স্কুলেই ম্যাট্রিকুলেশন পরীক্ষা গৃহীত হয়। খরচাপত্র করিয়া কোথাও যাইতে হইল না। পরীক্ষার পর হেডমাস্টার মিস্টার দত্ত অপুকে ডাকিয়া পাঠাইলেন। বলিলেন, বাড়ি যাবে কবে? এই কয় বছরে হেডমাস্টারের সঙ্গে তাহার কেমন একটা নিবিড় সৌহার্দ্যের সম্বন্ধ গড়িয়া উঠিয়াছে। দুজনের কেহই এতদিন জানিতে পারে নাই সে বন্ধন কতটা দৃঢ়। অপু বলিল, সামনের বুধবারে যাব ভাবছি। পাশ হলে কি করবে ভাবছ? কলেজে পড়বে তো? কলেজে পড়বার খুব ইচ্ছে স্যার। যদি স্কলারশিপ না পাও? অপু মৃদু হাসিয়া চুপ করিয়া থাকে। ভগবানের উপর নির্ভর করে চলো, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, বাইবেলের একটা জায়গা পড়ে শোনাই তোমাকে। মিস্টার দত্ত খ্রিস্টান। ক্লাসে কতদিন বাইবেল খুলিয়া চমৎকার চমৎকার উক্তি তাহাদের পড়িয়া শোনাইয়াছেন। অপুর তরুণ মনে বুদ্ধদেবের পীতবাসধারী সৌম্য মূর্তির পাশে, তাহাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষীর পাশে, বৈষ্ণব দাদু নরোত্তম দাসের ঠাকুর শ্রীচৈতন্যের পাশে দীর্ঘদেহ শান্তনয়ন যিশুর মূর্তি কোন কালে অঙ্কিত হইয়া গিয়াছিল। তাহার মন যিশুকে বর্জন করে নাই। কাঁটার মুকুট পরা, লাঞ্ছিত, অপমানিত এক দেবস্মাদ যুবককে মনে প্রাণে বরণ করিতে শিখিয়াছিল। মিস্টার দত্ত বলিলেন, কলকাতাতেই পড়ো, অনেক জিনিস আছে দেখবার, শেখবার আছে। কোনো কোনো পাড়াগাঁয়ের কলেজে কম খরচ পড়ে বটে, কিন্তু সেখানে মন বড় হয় না, চোখ ফোটে না। আমি কলকাতাকেই ভালো বলি। অপু অনেক দিন হইতেই ঠিক করিয়া রাখিয়াছে কলেজে পড়িবে এবং কলিকাতার কলেজেই পড়িবে। মিস্টার দত্ত বলিলেন, স্কুল লাইব্রেরির লা মিজারেবল বইখানা তুমি খুব ভালোবাসতে, ওখানে তোমাকে দিয়ে দিচ্ছি, আমি আরেকখানা কিনে নেব। অপু বেশি কথা বলিতে জানে না, এখনো পারিল না। মুখ চোরার মতো খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া হেডমাস্টারের পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বাহির হইয়া আসিল। হেডমাস্টারের মনে হইল তাহার দীর্ঘ 30 বৎসরের শিক্ষক জীবনে এরকম আর কোনো ছেলের সংস্পর্শে তিনি কখনো আসেন নাই। ভাবময় স্বপ্নদর্শী বালক, জগতে সহায়হীন, সম্পদহীন, হয়তো একটু নির্বোধ, একটু অপরিণামদর্শী, কিন্তু উদার, সরল, নিষ্পাপ, জ্ঞান পিপাসু ও জিজ্ঞাসু। মনে মনে তিনি বালকটিকে বড় ভালোবাসিয়াছিলেন। তাহার জীবনে এই একটি আসিয়াছিল, চলিয়া গেল। ক্লাসে পড়াইবার সময় ইহার কৌতূহলী ডাগর চোখ ও আগ্রহোজ্জ্বল মুখের দিকে চাহিয়া ইংরেজির ঘণ্টায় কত নতুন কথা, কত গল্প, ইতিহাসের কত কাহিনী বলিয়া যাইতেন। ইহার নীরব জিজ্ঞাসু চোখ দুটি তাহার নিকট হইতে যেরূপ জোর করিয়া পাঠ আদায় করিয়া লইয়াছে, সেরূপ আর কেহ পারে নাই। সে প্রেরণা সহজলভ্য নয়, তিনি তাহা জানেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ 4th পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।